দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তাবাতাবাই নিহত। আইডিএফ বিরোধী অভিযানে সফল এই নেতাকে হিজবুল্লাহর পরবর্তী প্রধান মনে করা হতো। ফের ভারতের অংশ হতে পারে সিন্ধু অঞ্চল, পরিবর্তন হতে পারে সীমান্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথে মন্তব্য ঘিরে তোলপাড়, উস্কানিমূলক বিবৃতি ইসলামাবাদের। মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। দেশ জুড়ে শোকের ছায়া। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। বৈরুতের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ গেছে আরও 4 জনের। হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর তাকেই মনে করা হচ্ছিল হিজবুল্লাহর পরবর্তী প্রধান। একের পর এক হামলায় প্রকম্পিত বৈরুত। লেবাননের রাজধানীর দক্ষিণের দাহিয়া অঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন এবং স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এতে হতাহত হন অনেকেই। আতঙ্ক ছড়িয়ে পড়ে বৈরুতবাসীর মাঝে। হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে সবকিছু। ভয়ে আতঙ্কে রাস্তায় বের হয়ে আসি। পাশের সড়কে আমার স্বজনেরা থাকেন, এখনো তাদের কোনো খোঁজ পাইনি। তেল আবিব জানায়, হামলার মূল টার্গেট ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতা হাইথাম আলী তাবাতাবাই। হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাবাতাবাইয়ের মাথার পেছনে $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নাসরাল্লাহর পর তাবাতাবাই ছিল সবচেয়ে বড় হুমকি। তাদের হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে সন্ত্রাসী মুক্ত করার পথে আরও এগিয়ে গিয়েছি আমরা। এদের হত্যার মাধ্যমেই লেবাননের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। 80-র দশকে তিনি যোগ দেন হিজবুল্লায়। দায়িত্ব পালন করেন সশস্ত্র গোষ্ঠীটির এলিট ফোর্স রাদওয়ানে। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গেল বছর দায়িত্ব পান হিজবুল্লাহর চিফ অব স্টাফ হিসেবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলকে ঠেকাতে এবার মিশরের দ্বারস্থ হামাস। দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে কায়রোয়ে বৈঠক করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে। হামাস জানায়, ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ হামাস। তবে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় ইসরায়েলি সামরিক বাহিনীর, এমন মন্তব্য করেছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। বিবৃতিতে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর এই ব্যর্থতার কারণে সুদূর প্রসারী প্রভাব পড়েছে ইসরায়েলের নিরাপত্তায়। আইডিএফ 7 অক্টোবর তাদের দায়িত্ব পালনে স্পষ্ট গাফিলতি করেছে। তারা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই এটা কৌশলগত ব্যর্থতা। সামরিক বাহিনীর এই ব্যর্থতার দীর্ঘ প্রভাব পড়েছে জাতীয় নিরাপত্তায়। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে আত্মঘাতী হামলা হয়েছে। এতে 3 হামলাকারী সহ 6 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, সোমবার আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের মূল ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। বাকি 2 জন জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে নিহত হয় তারা। হামলাকারীদের ছোড়া পাল্টা গুলিতে নিহত হয় গেটের কাছে থাকা 2 নিরাপত্তা কর্মী। গুরুতর আহত হয় অন্তত 6 জন। তারা সবাই বেসামরিক নাগরিক। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সিন্ধু অঞ্চল আবার ভারতের অংশ হতে পারে, পরিবর্তন হতে পারে সীমান্ত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই বক্তব্যের
তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান ও নাগরিক সুরক্ষা নিশ্চিতের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কাশ্মীর নিয়ে বিভেদ তো কয়েক যুগের পুরনো ইস্যু। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধু কোনো এক সময় আবার ভারতের অংশ হতে পারে। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী এল.কে. আদভানির উক্তি তুলে ধরে বলেন, অনেকেই ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা কখনো মেনে নিতে পারেননি। সিন্ধু প্রদেশ রাজা দশরথ জি কে রাজ্য কা আজ সিন্ধু ভূখণ্ড এখন ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতা সবসময় ভারতের অংশ হয়েই থাকবে। ভূমির বিবেচনায় সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে কাল হয়তো ভারতের অংশ হয়ে ফেরত আসবে সিন্ধু। সেখানকার মানুষ যারা সিন্ধু নদকে পবিত্র ভাবে তারা আমাদেরই অংশ। তারা কোথায় আছে সেটি বিষয় নয়। সপ্ত সিন্ধু কে রূপ মে জানি জাতি হ্যায়। রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে পাকিস্তান। এমন মন্তব্য বিভ্রান্তিকর, বাস্তবতা বিবর্জিত ও বিপজ্জনক আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও আখ্যা দিয়েছে। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীর সংকট সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বানও জানিয়েছে। 1947 সালে ভারত ভাগের সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলটি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী 6 ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই দিনেই বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী। তবে এ নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। 1992 সালের 6 ডিসেম্বর এদিনেই ভাঙচুর চালানো হয় অযোধ্যার 500 বছরের পুরনো বাবরি মসজিদে। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে 2000 মানুষ। 2019 সালে অযোধ্যার বিতর্কিত এ জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট, যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মিত হয়। বছর ঘুরতেই আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন, আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এ মসজিদ। বাবরি মসজিদ কা শিলান্যাস হোগি 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমাদের নেতাকর্মীরা এই দিন সংহতি দিবস পালন করবে। মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে 3 বছর সময় লাগবে। বাবরি মসজিদ 3 সাল কে লিয়ে কাম চলেগে। হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ করে বিজেপি। মসজিদ নির্মাণে সমস্যা না থাকলেও মোগল সম্রাট বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। দেশ মে কहीं भी मंदिर मस्जिद बनाने में मनाही नहीं। দেশে কোথাও মন্দির মসজিদ নির্মাণে মানা নেই, তবে বাবরি মসজিদ তৈরি হবে একথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী। কারণ এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে। বাবর ছিলেন একজন আক্রমণকারী, তাকে এদেশের মানুষ শ্রদ্ধা করে না। বাবর ইস দেশ কা না মহাপুরুষ হ্যায় না কোই হ্যায়। আগামী 6 ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এ সমাবেশ আয়োজন করে থাকে দলটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে অপহরণের শিকার হয়েছে 300-র বেশি শিশু। আফ্রিকান দেশটিতে এক সপ্তাহে তৃতীয় গণ অপহরণের ঘটনা এটি। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় আশঙ্কাজনক হারে এমন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছে না তারা। এমন পরিস্থিতিতে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি নাইজেরিয়ানদের।
স্কুল হোস্টেলের এই ঘরগুলোতেই ঘুমিয়েছিল ছোট্ট শিশুরা। রাতের আধারে হঠাৎই হানা দেয় দুষ্কৃতিকারীর দল, তুলে নিয়ে যায় অন্তত ৩০৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে। ঘটনা নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলের। শুক্রবারের এই ঘটনাটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গণ অপহরণগুলোর একটি। তবে এর আগে একই সপ্তাহে ঘটে আরও দুটি বড় অপহরণের ঘটনা। এর আগে সোমবার পার্শ্ববর্তী কেব্বি অঙ্গরাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে ২০ জনেরও বেশি মুসলিম ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও হামলার শিকার হয় দক্ষিণের কওয়ারা অঙ্গরাজ্যের একটি চার্চ, যাতে প্রাণ হারায় ২ জন, আর অপহরণের শিকার হয় ৩৮ জন। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। নিজ বাড়িতেও সময় কাটছে প্রবল ভয় আর আতঙ্কে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আমি মনে করি না কেউ নিরাপদ বোধ করছে। অপহরণ, বন্দুকধারীদের হামলা, খুন সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়ানক। মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না। সামান্য শব্দ হলেই চমকে জেগে ওঠে। নাইজেরিয়ার কোনো জায়গায় এখন নিরাপদ নয়। এমন ভয়াবহ সংকটে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ। সরকারের উচিত চার্চ, স্কুল আর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা, যাতে মানুষ অন্তত তাদের কর্মস্থলে নিরাপদে থাকতে পারে। ক্যাথলিক স্কুলে অপহরণের ঘটনার পর শনিবার নাইজার অঙ্গরাজ্যে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। সামাজিক মাধ্যমে ইউক্রেনকে অকৃতজ্ঞ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ পর পাল্টা পোস্টে তার রাগ ভাঙানোর চেষ্টা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে ২৮ দফা মার্কিন পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় দুদেশের প্রতিনিধি দল, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাদের এই মান অভিমানের খেলা। অন্যদিকে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সন্তোষ প্রকাশ করে কিয়েভ। যুদ্ধবন্ধে অনেক সহায়তার পরও যুক্তরাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন। ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা, তখনই সামাজিক মাধ্যমে কিয়েভের প্রতি এভাবেই ক্ষোভ ঝাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিমান ভাঙাতে কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে পোস্ট দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে ইউক্রেনীয়দের প্রাণ বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র, প্রতিটি মার্কিনী এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানান জেলেনস্কি। আমেরিকানদের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ এবং আমরা সংকেত পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের দল আমাদের কথা শুনছে। আলোচনা শেষে মার্কিন পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা। প্রকাশ করে একটি যৌথ বিবৃতিও। আজকের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ এবং অর্থবহ। জানুয়ারিতে আমরা দফতরে আসার পর থেকে সম্ভবত এটিই ছিল আমাদের সবচেয়ে কার্যকর বৈঠক ও দিন। তবে এখনো কিছু কাজ বাকি আছে যা আমাদের দল এখন করছে। আমরা ভালো অগ্রগতি করেছি এবং স্থায়ী শান্তির দিকে এগোচ্ছি। ইউক্রেনের জনগণ শান্তি চায়, এটা তাদের প্রাপ্য। আমাদের বড় বন্ধু যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের প্রতি কৃতজ্ঞ, যারা এই শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ওয়াশিংটনের আগে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বৈঠকে বসে কিয়েভ, যাতে অংশ নেন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের, আহত অনেকে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। আক্রান্ত হয় একটি বহুতল ভবন। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বাড়িটিতে। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভেতর থেকে উদ্ধার করা হয় ৪ জনের মরদেহ। হামলায় ২ শিশুসহ আহত হয়েছে আরও ১২ জন। নিপ্রোপেট্রোভস্কে হয়েছে এই বড় ধরনের হামলা। মারহানেটস শহরে বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে রোববার দেশটির উত্তর পূর্বাঞ্চলে ৬টি এলাকায় ১৫ দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের হাতে আটক হয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও একটি ট্যাঙ্কার। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, গত ২ বছরে যুক্তরাজ্যের জলসীমায় ৩০% বেড়ে রুশ নৌ তৎপরতা। এর কিছুদিন আগেই
ইংলিশ চ্যানেল দিয়ে যাত্রা করে একটি রুশ করভেট ও ট্যাঙ্কার। এ সময় তাদের অনুসরণ ও নজরদারি করে ব্রিটিশ নৌবাহিনীর একটি টহল জাহাজ। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের কাছাকাছি পৌঁছালে এ দায়িত্ব একটি ন্যাটো মিত্র দেশের কাছে হস্তান্তর করে তারা। রাশিয়ার এমন আচরণকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। এছাড়া ন্যাটোর এই অভিযানের অংশ হিসেবে আইসল্যান্ডে 3টি পোসাইডন নজরদারি বিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। রহস্যময় বেলুনের জন্য 2 মাসের মধ্যে নভেম্বরের মতো বন্ধ হলো লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দর। রোববার কর্তৃপক্ষ জানায় তাদের আকাশ সীমার দিকে বেলুন এগিয়ে আসায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। ফলে বেশ কয়েকটি আগত ফ্লাইটকে ঘুরিয়ে দিতে হয়েছে অন্য শহরে। সোমবার স্থানীয় সময় রাত 12:30টার দিকে তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। লিথুয়ানিয়ার দাবি, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে আবহাওয়া পর্যবেক্ষণে বেলুনে করে চোরাচালান সিগারেট আনা নেয়ার কারণেই ঘটছে এই বিঘ্ন। গত কয়েক মাসে অনুপ্রবেশকারী ড্রোন ও বেলুনের জন্য বারবার ব্যাহত হয়েছে ইউরোপীয় বিমান চলাচল। বিঘ্নিত হয়েছে কোপেনহেগেন, ব্রাসেলস সহ বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট। স্বেচ্ছামৃত্যু আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে স্লোভেনিয়ার বেশিরভাগ মানুষ। রোববার গণভোটে আইনটির বিরুদ্ধে রায় দেন দেশটির 53% নাগরিক। দুরারোগ্য রোগে আক্রান্ত কিংবা বয়স্কদের স্বেচ্ছামৃত্যু আইন নিয়ে গত কয়েক মাস ধরে তোলপাড় চলছে পূর্ব ইউরোপের দেশ স্লোভেনিয়ার। বিতর্কের মুখে আয়োজন করা হয় গণভোট, তবে আইনটি কার্যকরে চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে সমর্থকরা। অভাবনীয় এক ভোটের আয়োজন করা হয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে রায় জানিয়েছে পুরো জাতি। গত জুলাইয়ে স্লোভেনিয়ায় পার্লামেন্টে পাশ হয় বিশেষ এক বিল, যেখানে বলা হয় অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভোগা রোগীরা, যাদের আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সক্ষম হলে চিকিৎসকের সহায়তায় নিজেদের জীবন অবসান ঘটাতে পারবেন। 2জন ডাক্তার পরীক্ষা করবেন রোগীর অবস্থা, পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন। তবে মৃত্যুর জন্য রোগীকে নিজের হাতেই গ্রহণ করতে হবে ওষুধ। তবে এখানেই শুরু বিতর্কের। ডানপন্থী রাজনৈতিক দল ও ক্যাথলিক চার্চ বলছে মানব জীবনের মূল্য কমিয়ে দেবে এই আইন। সামাজিক চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিতে পারেন দুর্বল মানুষেরা। তাদের মতে সমাজের উচিত অসুস্থদের যত্ন নেওয়া, তাদের মৃত্যুতে সাহায্য করা নয়। অপব্যবহারের সম্ভাবনার কারণে আমি এর বিরুদ্ধে। এই আইনে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। অন্যদিকে আইনের সমর্থকরা জানাচ্ছেন এটি মানবিক বিকল্প। পরিবার ও রোগীদের দীর্ঘ যন্ত্রণার বদলে মর্যাদার সাথে মৃত্যুবরণের অধিকার আছে মানুষের। আমার মনে হয় প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকা উচিত যে তারা তাদের জীবন শেষ করবে কিনা। বিশেষ করে যদি অসহনীয় ব্যথা বা দুরারোগ্য অসুস্থতা থাকে, আমি মনে করি এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কয়েক লাখ নাগরিকের স্বাক্ষরের ভিত্তিতে গণভোটের দাবি জানায় বিরোধীরা। জনমতের উপর নির্ভর করছিল পার্লামেন্টে অনুমোদিত আইনটি টিকে থাকবে কিনা। রোববার হয় ভোট গ্রহণ। তবে শেষমেশ স্বেচ্ছামৃত্যুর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে বেশিরভাগ মানুষ। মোট ভোটারের 53.43% রায় দিয়েছে আইন বাতিলের জন্য। আরও একবার জীবনের পক্ষের মূল্যবোধ মৃত্যুর নীতিকে পরাজিত করেছে। অসুস্থ, প্রতিবন্ধী ও পেনশনার সহ সমাজের দুর্বল জনগোষ্ঠী আজ জয়ী হয়েছে। সরকার যে বিতর্কিত সংস্কার করেছে তা শেষ পর্যন্ত জনগণ নাকচ করে দিয়েছে। তবে বিশেষ এই আইনের সমর্থনকারীরা জানিয়েছেন এই আইন কার্যকরে লড়াই চালিয়ে যাবেন তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।